আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তে এবং এই টাইপটা হচ্ছে কি পরিচ্ছেদ ৮ বর্ণের উচ্চারণের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, একদম বেসিক নিয়ে আমরা কিছু আলোচনা করব, কারণ বেসিক ছাড়া কখনোই এমসিকিউ সমাধান করা যায় না, বা কতই বা এমসিকিউ মুখস্থ রাখা যায় যদি কেউ বেসিকটাই ক্লিয়ার না রাখে। তাহলে দেখো, আমাদের বেসিক কনসেপ্ট খুবই ছোট্ট একটা পরিচ্ছেদ, তাই বেসিকটাও খুবই ছোট। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো, বাংলা ভাষার 37টি মূলধ্বনি প্রকাশ করার জন্য 50টি মূল বর্ণ রয়েছে। আমরা কিন্তু প্রথমেই একটা পরিচ্ছেদ ছিল ধ্বনি ও বর্ণ, প্রথম পরিচ্ছেদে 5, ঠিক আছে, ধ্বনি ও বর্ণ। সেই ধ্বনি ও বর্ণের মধ্যে আমরা জেনে এসেছি ধ্বনি এবং বর্ণ তারা যমজ ভাই, দেখতে এক কিন্তু মানুষ আলাদা। দেখতে মনে হবে যে ধ্বনি আর বর্ণ একই, যেমন মাঝে মধ্যে দেখবে বিভিন্ন যমজ ভাইকে দেখলে আমরা কনফিউজ হয়ে যাই না, ধরো রহিম আর করিম দেখতে একরকম, তো আমরা মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে কোনটা রহিম কোনটা করিম। ওরকমই অবস্থা হচ্ছে আমাদের ধ্বনি এবং বর্ণের মধ্যে। ধ্বনি ও বর্ণ দেখতে একই রকম, শুধুমাত্র স্বভাব চরিত্র একটু আলাদা, মানুষ আলাদা। ধ্বনি হচ্ছে একটা উচ্চারণ, ঠিক আছে, ধরো আমি ক মুখে যখন উচ্চারণ করব সেটা হচ্ছে ধ্বনি, আর এই কটাকেই যখন আমি খাতায় লিখে নিব সেটা হচ্ছে বর্ণ। তো এই জন্য বলা হয়েছে যে 37টি মূলধ্বনি। 37টি মূলধ্বনি কেন? কারণ হচ্ছে 7টি হচ্ছে স্বরধ্বনির জন্য আর 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির জন্য, ঠিক আছে। তো টোটাল 37টি মূলধ্বনি প্রকাশ করার জন্য আমরা 50টি বর্ণ পেয়েছি। অর্থাৎ এমন অনেক ধ্বনি আছে যেগুলোর কি লিখিত রূপ আর বেশি, যেমন আমরা একটু পরে দেখতে পাবো সেগুলো। তাহলে দেখো, অবর্ণের উচ্চারণ 2 রকম হয়ে থাকে। দেখো, অবর্ণ তার উচ্চারণ আবার কয় ধরনের? 2 ধরনের। স্বরেয় মাঝে মধ্যে স্বরেয়র মতো উচ্চারিত হয়, মাঝে মধ্যে ও এর মতো উচ্চারিত হয়। আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন দেখো, আমরা অতি বলি না, এটা তো অ, ঠিক আছে, এটা তো হওয়ার কথা ছিল অতি, অ দিয়ে উচ্চারণ করার কথা ছিল, কিন্তু আমরা উচ্চারণ করছি অতি। অর্থাৎ স্বরেয় মাঝে মধ্যে ও এর মতো উচ্চারণ হয়। এই ওর মতো উচ্চারণের কারণ আর নাই বললাম, হয়তো বলে দিই, কারণ রসিকার থাকলে ও এর মতো উচ্চারণ করতে হয়। তো যেটাই হোক, আমাদের তো যেটা জানতে হবে সেটা হচ্ছে মাঝে মধ্যে স্বরেয় ও এর মতো উচ্চারণ হয়ে থাকে, ঠিক আছে। ইন্টারে যে তোমরা এগুলোর আরও ডিটেলস আলোচনা পাবে, কারণ ইন্টারের পুরো একটা অধ্যায় উচ্চারণের উপর তোমরা পেয়ে যাবে, যেখান থেকে 5টা প্রশ্ন আসবে। এরপর দেখো, স্বরেয়া। স্বরেয়ার পর গয় নিয় যদি এর সঙ্গে থাকলে স্বরেয়া কিসের মতো উচ্চারণ হয়? এর মতো উচ্চারণ হয়। আমরা যদি একটা উদাহরণ বলি, এই দেখো, আমরা এখানে গান না বলে কি বলি? জ্ঞান বলি। কেন? কারণ হচ্ছে এখানে আমরা যখন জানতে পারছি যে এখানে তোমাদের হচ্ছে উমগয়ের মতো থাকবে, সেই ক্ষেত্রে কি হবে? আমাদের উচ্চারণটা পরিবর্তন হয়ে যাবে, এর মতো উচ্চারিত হবে। যেমন জ্ঞান। এ বর্ণের রি বর্ণের উচ্চারণ রয় রসি রি এর মতো হয়ে থাকে, যেমন ঋণ আমরা এভাবে উচ্চারণ করে থাকি। এরপর দেখো, এ বর্ণের উচ্চারণ 2 রকম। স্বরেয়র মতো এ বর্ণের উচ্চারণও কিন্তু 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ, ঠিক আছে। মাঝে মধ্যে এটা এর মতো উচ্চারিত হয়, যেমন উদাহরণে দেওয়া আছে এখন। এখন বানানটা দেখো, আমরা এখন না বলে বলি কি এখন, আবার একটা না বলে বলি কি একটা, এর মতো উচ্চারণ করছে একে। নিয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, অর্থাৎ এর নিজস্ব কোনো উচ্চারণ নেই, কারণ ধ্বনি মানেই তো হচ্ছে উচ্চারণ। তাহলে এ ধ্বনি নিজস্ব কোনো ধ্বনি নেই মানে কি? এটার নিজস্ব কোনো উচ্চারণ নেই। শব্দের আদিতে বফলা উচ্চারণ হয় না। শুধুমাত্র যে বফলা সেটা বলে ভুল হবে, যে কোনো ফলাই আদিতে উচ্চারণ হয় না। সেটা মফলার ক্ষেত্রেও মাঝে মধ্যে হয় না, জফলার ক্ষেত্রে মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায়। অর্থাৎ ফলাগুলো যখন একদম শুরুতে থাকে না, সেগুলো উচ্চারণ হয় না। বফলার ক্ষেত্রে কিন্তু হয় না। শব্দের মধ্যে মফলা থাকলে, মধ্যে বলেছে দেখো, আদিতে কিন্তু না, মধ্যে মফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দ্বিত্ব হয়, সামান্য অনুনাসিক হয়, ঠিক আছে। অর্থাৎ মাঝে যখন মফলা থাকবে সেই ক্ষেত্রে কি আমাদের যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণটাকে 2 বার উচ্চারণ করতে হবে। কোনো বর্ণকে 2 বার উচ্চারণ করলে সেটাকে বলা হয় দ্বিত্ব যাওয়া বা দ্বিত্ব হওয়া। এরপর দেখো, মূর্ধন্য স বর্ণের উচ্চারণ সবসময় তালব্য স হয়, অর্থাৎ মূর্ধন্য স্বর না নিজস্ব কোনো উচ্চারণটা নেই। মূর্ধন্য স যখনই কোনো জায়গায় দেখবে সেটা উচ্চারণটা আসলে তালব্য স্বরের মতো হচ্ছে। যেমন দেখো, ভাষা। ভাষা আমরা সাটা তালব্য স্বরের মতো উচ্চারণ করছি। 16তে আমরা তালব্য স্বরের মতো উচ্চারণ করছি, ঠিক আছে। অর্থাৎ মূর্ধন্য স যেখানে দেখবে তার যদি উচ্চারণ তোমাদের কখনো পরীক্ষায় আসে, কারণ আমাদের পরীক্ষাতে আসলে উচ্চারণ করে দেখাতে হয় না, সঠিক চিহ্নে টিক মারতে হয় অথবা বৃত্ত ভরাট করতে হয়। তো সেই ক্ষেত্রে যখনই কোনো একটা উচ্চারণ যদি আসে দেখবে মূর্ধন্য স
অপশনে দেখবে কোথায় তালব বসা আছে, যেখানে তালব বসা দেখবে সেটাই হয়ে যাবে তোমাদের জন্য সঠিক উত্তর, ঠিক আছে। এছাড়া দন্ত স তালব বসার রুলস আমরা এরপরে টাইপ ভিত্তিকে যে শিখে ফেলবো। এই বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বেসিকগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। যে পরিচ্ছেদ 8-এর এই বেসিকগুলো মনে রাখবে তার কাছে কিন্তু পরিচ্ছেদ 8-এর এমসিকিউগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এর পরের পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।